অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। এ উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং ইতালির লিওনার্দো এসপি এর মধ্যে ইতিমধ্যেই লেটার অব ইন্টেন্ট সম্মতিপত্র স্বাক্ষর হয়েছে। এরপর থেকে বিমানটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমান কেবল জনপ্রিয়ই নয়, বরং এটি এখনও বিশ্বের অন্যতম আধুনিক মাল্টিরোল ফাইটার। কিন্তু কি আছে এই যুদ্ধবিমানে যা আধুনিক যুদ্ধক্ষেত্রে এত শক্তিশালী ভূমিকা রাখে? আজকের ভিডিওতে আমরা ইউরোফাইটার টাইফুনের এয়ারফ্রেম, অ্যাভিওনিক্স, অস্ত্র ও সামরিক সক্ষমতা নিয়ে বিস্তারিত জানব। প্রথমেই আসা যাক বিমানটির উৎপত্তির ইতিহাসে। ইউরোফাইটার টাইফুনকে শুরুতে তৈরি করা হয়েছিল এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবে, অর্থাৎ আকাশে আধিপত্য প্রতিষ্ঠায় ছিল এর প্রধান উদ্দেশ্য। এর প্রকল্প অনুমোদন হয় ৮০-র দশকে, যখন চলছিল ঠান্ডা যুদ্ধের তীব্র উত্তেজনা। সোভিয়েত ইউনিয়নের উন্নত ফাইটার ও বোম্বারের ভয়ে ন্যাটো দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য এবং আমেরিকার উপর নির্ভরতা কমাতে একটি নতুন জেনারেশনের ফাইটার তৈরি করার সিদ্ধান্ত নেয়। এই প্রকল্পে যুক্ত হয় ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেন। তবে ফ্রান্স চেয়েছিল এমন একটি ফাইটার যা গ্রাউন্ড অ্যাটাকে সমান কার্যকর হবে এবং নৌবাহিনীর বিমানবাহী রণতরীতেও ব্যবহার করা যাবে। এই মতানৈক্যের কারণে ফ্রান্স প্রকল্প থেকে বেরিয়ে গিয়ে পরে রাফালে তৈরি করে। বাকি ৪ দেশ মিলে তৈরি করে ইউরোফাইটার টাইফুন। এখানে জার্মানি ও স্পেনের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস মিলে থাকে ৪৬% শেয়ার, ব্রিটেনের বেল সিস্টেমস থাকে ৩৩% শেয়ার এবং ইতালির লিওনার্দো থাকে বাকি ২১%। প্রকল্প চলার সময় হঠাৎ সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, ফলে ন্যাটো দেশগুলোর চাহিদা বদলে যায় এবং টাইফুনকেও মাল্টিরোল ফাইটারে রূপান্তর করা হয়। দীর্ঘ গবেষণা ও উন্নয়নের পর ১৯৯৪ সালে এর প্রথম প্রোটোটাইপ আকাশে ওড়ে এবং ২০০৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে সেবায় আসে। এবার আসা যাক টাইফুনের এয়ারফ্রেমে। এটি অত্যন্ত ক্ষিপ্র ও ম্যানোভারেবিলিটিতে সেরা ফাইটারগুলোর একটি। এটি ডেল্টা উইং ক্যানার্ড ডিজাইনের বিমান। ত্রিভুজ আকৃতির ডানা এবং সামনে ছোট ক্যানার্ড পাখা মিলে বিমানটিকে অসাধারণ ম্যানোভারিং ক্ষমতা দেয়। বলা হয় টাইফুনের ডিজাইন এতটাই জটিল ও সংবেদনশীল যে কম্পিউটারের সাহায্য ছাড়া পাইলটের পক্ষে এটি নিয়ন্ত্রণ করা অসম্ভব। বিমানটির ওজন কমাতে ৭০% কার্বন ফাইবার এবং কম্পোজিট, ১২% গ্লাস ফাইবার ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে এটিকে সেমি স্টেলথ করা হয়েছে যাতে রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম থাকে। এজন্য বিভিন্ন অংশ মসৃণ করা হয়েছে এবং এস ডাক্ট এয়ার ইনটেক ব্যবহার করা হয়েছে। আর শক্তিশালী উৎস হিসেবে রয়েছে দুটি ইউরোজেট EJ-200 টার্বোফ্যান ইঞ্জিন, যা রোলস রয়েলসের XG40 প্রযুক্তির উপর তৈরি। এবার দেখা যাক বিমানটির সক্ষমতা। ভ্যারিয়েন্ট অনুযায়ী টাইফুনে ১ বা ২ জন ক্রু থাকতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২১২৫ কিলোমিটার, ম্যাক 2 এর বেশি ৩৭৯০ কিলোমিটার এবং কমব্যাট রেঞ্জ ১৩৮৯ কিলোমিটার। তবে অস্ত্র, ফুয়েল ট্যাঙ্ক এবং মিশনের ধরনের উপর রেঞ্জ কম বেশি হয়। সার্ভিস সিলিং ৬৫,০০০ ফুট এবং বিমানটি মাত্র ১ সেকেন্ডে ৩১৮ মিটার উপরে উঠতে পারে, যা অত্যন্ত শক্তিশালী ক্লাইম্ব রেট। অস্ত্রসজ্জার দিকেও টাইফুন সমান শক্তিশালী। এতে মোট ১৩টি হার্ড পয়েন্ট রয়েছে, ৮টি ডানার নিচে এবং ৫টি ফিউজেলাজের নিচে। এয়ার টু এয়ার যুদ্ধে এর প্রধান অস্ত্র M120 এমআরএম, যার রেঞ্জ ১৬০ কিলোমিটার। পাশাপাশি রয়েছে মিটিওর BVR মিসাইল, যার রেঞ্জ ১০০ কিলোমিটারেরও বেশি। শত্রুকে চোখে না দেখেও রাডার লকের মাধ্যমে এই মিসাইলগুলো নিক্ষেপ করা যায়। স্বল্প পাল্লার যুদ্ধে আছে AIM-9 সাইড উইন্ডার এবং AIM-132। গ্রাউন্ড অ্যাটাকে ব্রিমস্টোন, স্টার্ম শ্যাডো সহ নানা ধরনের ৬ থেকে ৮ ধরনের মিসাইল বহন করতে পারে। এছাড়া স্মার্ট বোমা, আয়রন বোম সহ একাধিক বোমা ব্যবহারের ক্ষমতা আছে।
সাথে রয়েছে ২৭ মিমি ক্যানন, যা ১৫০ রাউন্ড ফায়ার করতে পারে। টাইফুনের প্রধান রাডার হল ইউরো রাডার ক্যাপ্টার, যা বিশ্বের সেরা রাডারগুলোর একটি হিসেবে বিবেচিত। এটি ১৮৫ কিলোমিটার দূর থেকে টেবিলের সমান একটি বস্তু এবং ৩৭০ কিলোমিটার দূর থেকে বড় বিমান শনাক্ত করতে পারে। প্রধান রাডার ছাড়াও রয়েছে ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক, থ্যালাসের ড্যামোক্লেস টার্গেটিং পড এবং লাইটনিং টার্গেটিং পড। এখন পর্যন্ত টাইফুনের ৬টি ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে এবং ২০১৯ সাল পর্যন্ত প্রায় ৬০০টি বিমান উৎপাদিত হয়েছে। এর প্রধান ব্যবহারকারী ব্রিটেন, জার্মানি, ইতালি, স্পেন এবং সৌদি আরব। এছাড়া অস্ট্রেলিয়া, ওমান এবং কাতারও টাইফুন পরিচালনা করে। যুদ্ধ অভিজ্ঞতায় লিবিয়া ও সিরিয়ায় ব্রিটিশ টাইফুন এবং ইয়েমেনে সৌদি টাইফুন অংশ নিয়েছে, যদিও প্রকৃত ডগফাইটে এটি এখনও অংশ নেয়নি। সবশেষে আসে টাইফুন কেনার ভূরাজনৈতিক দিক, বিশেষ করে ভারতের প্রতিক্রিয়া। যদি বাংলাদেশ সত্যি ইউরোফাইটার টাইফুন হাতে পায়, তবে প্রতিবেশী রাষ্ট্র ভারত নিঃসন্দেহে নতুন এক ধরনের কৌশলগত চাপে পড়বে। কারণ টাইফুন মূলত তৈরি হয়েছে আকাশের রাজত্ব করার জন্য। এর সুপারসনিক গতি, অসাধারণ ম্যানুভারিং, ক্যাপ্টার রাডারের দীর্ঘ পাল্লার শনাক্তকরণ ক্ষমতা আর মিটিওরের মতো ভয়ঙ্কর বিভিআর মিসাইল ভারতের বর্তমান ফাইটারগুলোকে স্পষ্টভাবে পিছিয়ে দেবে। বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলীয় আকাশসীমায় এখন পর্যন্ত SU-30 MKI তাদের প্রধান ভরসা। কিন্তু টাইফুন মোতায়েন হলে বাংলাদেশের আকাশের প্রথম এনকাউন্টারেই টাইফুন এয়ার ডমিনেন্স দাবি করতে পারবে। দূরপাল্লার মিসাইলের দাপটে ভারতকে নতুন করে রাডার নেটওয়ার্ক, আকাশ প্রতিরক্ষা এবং ফাইটার মোতায়েন সবকিছুই পুনর্বিবেচনা করতে হবে। অর্থাৎ টাইফুন কেনা শুধু বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি নয়, এটি ভারতের জন্য এক নীরব কিন্তু নিশ্চিত চাপ, যা পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকে নতুনভাবে সাজিয়ে দেবে। ইউরোফাইটার টাইফুন কেবল একটি যুদ্ধ বিমান নয়, বরং এটি একটি স্ট্র্যাটেজিক গেম চেঞ্জার। আকাশে আধিপত্য প্রতিষ্ঠার জন্য তৈরি এই প্ল্যাটফর্ম বাংলাদেশের হাতে এলে দেশের আকাশ প্রতিরক্ষা এক নতুন স্তরে উঠে যাবে। উন্নত রাডার, শক্তিশালী বিভিআর মিসাইল, সুপারসনিক পারফরম্যান্স সব মিলিয়ে টাইফুন বাংলাদেশকে দেবে সেই সক্ষমতা যা এতদিন কেবল বড় শক্তিগুলোর কাছেই সীমাবদ্ধ ছিল। প্রিয় দর্শক, ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান এলে কি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণ বদলে যাবে, নাকি আরও ভিন্ন কোনো ফাইটার বাংলাদেশের জন্য বেশি উপযোগী? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।